গ্রামের নীরবতা ভাঙছিল শুধুমাত্র নদীর ঢেউয়ের হালকা ঝঞ্ঝাটে। হাসান সেই সাধারণ জেলে সকাল সকাল নৌকায় উঠেছিল। নদী তার বন্ধু, প্রতিদিনের রোজগারের উপায়। সে জানত নদীর প্রতিটি ঢেউ তার ভাগ্যকে বোঝায়। গ্রামের মানুষ তাকে খুব বেশি মনে রাখত না, কিন্তু হাসান কখনো মন খারাপ করত না। তার বিশ্বাস, যে মানুষ জীবন দিয়েছেন তিনিই প্রতিদিনের রোজি দেন। হাসানের ছোট্ট কুড়ে ঘরে থাকত অসুস্থ মা আর ছোট বোন রুকাইয়া। মাটি আর কাঠের তৈরি সেই ঘর, নদীর ধারে, বারান্দা দিয়ে ঝুঁকে থাকা, যেন প্রকৃতির সঙ্গে মিশে গেছে। সকালবেলা হাসান নৌকা নামানোর আগে চিরাচরিত প্রার্থনা করল। তারপর নদীর শান্ত পানির দিকে ধাবিত হল। নদীতে জাল ফেলতে গিয়ে তার চোখ পড়ল পানিতে ভেসে চলা একটি ভারী সিন্দুকের ওপর। প্রথমে সে ভাবল হয়তো কোনো মৎস্যজীবীর জাল অথবা কোনো কাঠের অংশ, কিন্তু ধীরে ধীরে সিন্দুকটি নদীর প্রবাহে তার দিকে এলো। হাসান যতটা সম্ভব সাবধানে তা ধরে নৌকায় তুলল। সিন্দুকটি ভেজা, মাটি আর জল মিশে গিয়েছে, তবে তার আকৃতি অদ্ভুতভাবে ভারী। হাসান আতঙ্কিত না হয়ে বরং কৌতূহলবশত ঢাকনা খুলল। হঠাৎ সে থমকে গেল। ভিতরে একটি অচেতন মেয়ে ছিল, 9 বছরের মতো ছোট, চুল ভিজে গেছে, ঠান্ডায় কাঁপছে। তার মুখ ফ্যাকাশে, পরিধান শুদ্ধ ও দামি, স্পষ্টতই ধনী পরিবারের সন্তান। হাসান ধীরে ধীরে তাকে চাদরে জড়িয়ে নৌকায় বসল। নদীর ঠান্ডা বাতাস তার দেহে প্রতিফলিত হচ্ছিল। একে একা ফেলে দেওয়া যাবে না, নিজেকে বলল। তার হৃদয়ে এক অদ্ভুত দায়িত্বের অনুভূতি জন্ম নিল। নৌকা নদীর কিনারায় লেগে গেলে হাসান মেয়েটিকে খুব সাবধানে নিজের কুড়ে ঘরে নিল। মা অবাক হয়ে তার দিকে তাকালেন। হাসান বলল, আম্মি, দেখো, এই মেয়েটি নদীতে ভেসে এসেছে, শ্বাস চলছে কিন্তু জ্ঞান নেই। মা কাপা হাতে মেয়েটির কপাল স্পর্শ করলেন। তার ঠান্ডা দেহ আর কম্পমান হাত দেখে আলোর ব্যবস্থা করা হলো। গরম কাপড় দেওয়া হলো এবং খানিকটা পানি দেওয়া হলো। কয়েক ঘন্টা পর মেয়েটি চোখ খুলল। চোখে ভয়, ঘৃণা এবং এক অজানা বিষণ্ণতা। সে কোনো কথা বলল না, শুধু চুপচাপ বসে থাকল। পরদিন গ্রামের মানুষ খেয়াল করল হাসান একটি অচেনা মেয়ে খুঁজে এনেছে। গুজব ছড়িয়ে পড়ল। কেউ বলল জাদুর অংশ, কেউ বলল কোথা থেকে চুরি হয়ে এসেছে। হাসান নির্বিকারভাবে শুনল। তার একটাই মনোভাব, যাকে নদী আমার হাতে দিয়েছে তাকে আমি কোনো অজানা হাতে তুলে দিতে পারবো না। 3 দিন কেটে গেল। মেয়েটি ধীরে ধীরে জ্ঞান ফিরিয়ে পেয়েছে, তবে এখনো চুপচাপ, খুব কম খায়, চোখে গভীর ভয়। রাতের অন্ধকারে হঠাৎ চিৎকার করে ওঠে, নিজেকে লুকানোর চেষ্টা করে। হাসান প্রতিদিন নতুন নতুন পথ ভাবে। কখনো শহরে যাওয়ার কথা ভাবল, কখনো থানায়, কিন্তু ভয় পায়। এক রাতে মেয়েটি চুপচাপ ঘর থেকে বেরিয়ে গেল, খালি পায়ে গ্রামের গলিতে ভেসে গেল। হাসান ঘুম থেকে উঠে দেখল দরজা অর্ধেক খোলা। তার হৃদয় কেঁপে উঠল। দ্রুত বেরিয়ে গেল, ডাকাডাকি করল, বাট মেয়েটি ছিল না। গ্রামের লোকেরা শুধু মাথা নাড়ল, দূর হয়েছে, ফিরে আসবে না। মেয়েটি কয়েক ঘন্টার মধ্যে গ্রাম থেকে অনেক দূরে চলে গেল। পায়ের ফোসকা, ক্ষুধা, ক্লান্তি কিছুই থামার জন্য যথেষ্ট ছিল না। সে জানত কোথায় যাচ্ছে, তবে তার হৃদয়ে একটা অদ্ভুত অনুভূতি ছিল, কেউ আমাকে খুঁজছে, কেউ আমার। পাহাড়ি ঝোপঝাড়ের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে সে পৌঁছল এক পুরনো খণ্ডহারে। বৃদ্ধা পানি আনতে এসে দেখল তাকে। ভয় পেও না বেটি, আমার নাতনিও আছে, চলো আমার সঙ্গে। মেয়েটি কিছু বলল না, তবে বৃদ্ধার সাথে রাত কাটালো। তার জন্য এটি প্রথমবার অন্য কারোর ঘরে নিরাপদ ঘুম। পরের দিন সকালে বৃদ্ধা জিজ্ঞেস করল, বেটি, তোমার নাম কি? মেয়েটি মাথা নাড়ল না, জানি না। হাসানও এখনো তাকে খুঁজছে। সে শহরের থানায় বা গ্রামের বাজারেও খুঁজে ফিরছে, বাট সবার কাছ থেকে মুখ ফিরিয়ে নেওয়া হলো। তবে হাসানের হৃদয় সম্পর্ক জন্মেছে, এক মানবিক বন্ধন। মেয়েটি একসময় ধীরে ধীরে বুঝতে শুরু করল, এই দুনিয়ায় সব হাসিমুখী তার নয়। তবে কোথাও না কোথাও ধৈর্য ধরার জন্য
স্বস্তি অবশ্যই আছে। হালকা আলো, কিছু খাওয়া, কিছু নতুন কাপড়, তাতেই মেয়েটি সামান্য আশ্রয় অনুভব করে। এইভাবেই প্রথম পর্ব শেষ হলো। মেয়েটির নাম অজানা, অতীত মুছে গেছে, কিন্তু তার ভিতরে একটা হালকা আশা এবং রহস্যময়তা এখনো বেঁচে আছে। রাতের অন্ধকার থেকে ভোরের আলোতে ফাতিমা হালকা দাব দিয়ে হাঁটছিল। তার পায়ের ফোসকা রক্তাক্ত, ঠোঁট ফাটা এবং শরীর ক্লান্ত, কিন্তু তার চোখে এক অদ্ভুত দৃঢ়তা ছিল। যে কেউ তাকে খুঁজছে সে অনুভব করতে পারছিল। নদী, ঝোঁকঝাড়, গ্রামের গলিপথ সবই অচেনা। প্রতিটি ছায়া তাকে ভয় দেখায়, কিন্তু সে থামল না। প্রায় দুপুরের সময় সে পৌঁছল এক ছোট বাজারের কিনারায়। মানুষের ভিড়, দোকানপাট, চিৎকার সবই অচেনা। সে একটি কড়া পথ ধরে চলে, কিন্তু হঠাৎ কিছু ছেলে তার চারপাশে জড়ো হয়ে বসল। কেউ বলল, দেখো, পাগল কন্যা এসেছে। কেউ আবার হেসে বলল, কোথা থেকে পালিয়ে এসেছে? ফাতিমা ভয় উঠল। সে দৌড়ে পালিয়ে গেল। মসজিদের পিছনের একটি নীরব কোণে এসে সে বসল। কেবল হালকা বাতি, কিছু পাখির চিৎকার আর দূরে নদীর কণ্ঠস্বর। সেখানে একটি মধ্যবয়সী লোক নামাজ পড়ছিল। তার চোখে কৌতূহল, কিন্তু দয়া। সে ধীরে ধীরে ফাতিমার কাছে এলো। বেটি, ক্ষুধা লেগেছে? ফাতিমা মাথা নাড়ল। লোকটি পকেট থেকে কিছু খেজুর বের করল। ফাতিমা কোনো শব্দ না বলে খেয়ে নিল। আমার স্ত্রী অসুস্থ, আমাদের সন্তান নেই। তুমি চাইলে আমাদের সঙ্গে থাকতে পারো, আমি তোমাকে নিরাপদ রাখব। ফাতিমা কিছুক্ষণের জন্য থেমে ভাবল। তার হৃদয় ভয়ে অভিমানের মিশ্রণ, তবে একমাত্র সত্য অনুভূত হল যে এখানে আমি কিছুটা নিরাপদ। সে লোকটির সাথে চলল। লোকটির নাম কামাল উদ্দিন, স্ত্রী ফিরোজা বেগম। প্রথম কিছুদিন ফাতিমা শান্তিতে কাটালো। নতুন খাবার, নতুন কাপড়, সেখানে কিছুটা স্বস্তি। কিন্তু ধীরে ধীরে সমস্যা শুরু হলো। ফিরোজা বেগমের স্বভাব কঠোর। ছোটখাটো কাজে চিৎকার, কখনো মারধর, বেশরম, কাজও ঠিকমতো করো না। ফাতিমা চুপচাপ সহ্য করত। রাতের নিঃশব্দে সে একা বসে চোখে পানি ঝরাত। ফাতিমার মনে হয়েছিল প্রতিটি মানুষের মুখ তার জন্য বন্ধুর নয়। তাকে সাহায্য করছে কেউ, কেউ ক্ষতি করছে। কিন্তু কোথাও না কোথাও কিছু আলো ছিল যা তাকে ধরে রেখেছিল। আর সেই আলো ছিল হাসানের মতো, যিনি তাকে নদী থেকে উদ্ধার করেছিলেন। সে মনে মনে হাসানের দিকে ফিরে যাওয়ার আশা রাখছিল। একদিন কামাল উদ্দিন ও ফিরোজা বেগমের মন খারাপের কারণে ফাতিমাকে বাড়ি থেকে বের করে দেওয়া হলো। যা ছিল ফিরে যা, আমরা তোর উপকার করেছি, এখন তুই আমাদের জন্য কিছু নয়। ফাতিমা কিছু না বলে আবার পায়ে চলা পথে হাঁটতে লাগল। তার কাছে আর কিছুই ছিল না। রাতের অন্ধকারে সে পৌঁছল এক ছোট মসজিদের সিঁড়িতে। একজন ইমাম সাহেব তাকে দেখলেন। বেটি, কোথা থেকে এসেছ? ফাতিমা ধীরে ধীরে বলল, আমি জানি না, আমি নদী থেকে এসেছি। আমার নাম মনে নেই, তবে হয়তো ফাতিমা। ইমাম সাহেব তাকে শান্তি ও খাবার দিলেন। যদি এটি তোমার নাম হয়, ইনশাআল্লাহ একদিন ঘরও পাবে। পরবর্তী দিন ফাতিমা নূরপুর গ্রামে পৌঁছল। এটি ছোট সংস্কৃতবান গ্রাম। মানুষ আগের তুলনায় কিছুটা মৃদু, কিন্তু সতর্ক। ফাতিমা একটি মাদ্রাসার কাছে থামল। ওস্তাদ হাফিজ রাশিদ তাকে দেখে জিজ্ঞাসা করলেন, বেটি, এখানে কি করছো? ফাতিমা পুরনো কথা পুনরাবৃত্তি করল। নদী, জ্ঞানহীন অবস্থা, নাম অজানা। হাফিজ রাশিদ তাকে কিছুদিনের জন্য মাদ্রাসায় রাখলেন। ফাতিমা কিছুটা বিশ্বাস পেল যে তার অতীতের রহস্যের কোনো না কোনো সূত্র এখানেই আছে। সে ধীরে ধীরে বুঝতে শুরু করল, কিছু মানুষ আছে যারা তার সঙ্গে খারাপ করবে না, কেউ আছে তার প্রতি সহানুভূতিশীল। কিন্তু তার অন্তরের প্রশ্ন অব্যাহত, আমি কে? আমার পরিবার কোথায়? আমি কোথা থেকে এলাম? একদিন মাদ্রাসায় একজন অতিথি শিক্ষক এলেন। হজরত সৈয়দ রেহমান সাহেব, বড় শহরের বিখ্যাত আলিম। তিনি শিক্ষাদানের পাশাপাশি দান বিতরণ করতেন। ফাতিমাকে দেখেই তার চোখে এক অদ্ভুত প্রতিক্রিয়া। একের সঙ্গে পরিচয় আছে, মুখ, চোখ, কথা সবকিছুই পরিচিত। ফাতিমার হৃদয় দ্রুত ধড়ফড় করল। কেউ তাকে প্রথমবার এত গভীরভাবে টের দিল, যেন তার হারানো পরিচয়ের সূচনা ঘটছে।
সেই রাত ফাতিমা স্বপ্নে দেখল এক বড় হাবেলি। একজন মহিলা তাকে কোলে নিয়ে ডেকে বলছে, ফাতিমা, আমার মেয়ে, তুমি কোথায় গিয়েছিলি? স্বপ্নে এটি ছিল একটি ঝলক, তার হারানো অতীতের ছায়া। ফাতিমার হৃদয় দ্রুত ধড়ফড় করল। প্রথমবারের মতো তার মনে হলো তার নাম ও পরিবার বাস্তব। পর্বের শেষ মুহূর্তে ফাতিমা বুঝতে পারে তার যাত্রা এখনও শেষ হয়নি। ধীরে ধীরে রহস্য উন্মোচনের পথ খোলা হয়েছে। নদী, সিন্ধুক, হাসান, কামাল উদ্দিন সবই তার জীবনের এক বড় গল্পের অংশ। এবার সে নতুন গ্রামের দিকে চলল, যেখানে তার অতীতের প্রথম চিহ্ন এবং তার হারানো পরিচয়ের সত্য মিলবে। নূরপুরের মাদ্রাসার উঠোনে ফাতিমা বসেছিল। রোদমাখা সকাল, বাতাসে ধুলো মিশ্রিত নদীর গন্ধ, দূরে পাখির চিৎকার, সবই তাকে অচেনা মনে হচ্ছিল। কিন্তু হৃদয়ে এক অদ্ভুত শান্তি, কারণ কেউ তাকে এখন সহানুভূতিশীল চোখে দেখছে। হাফিজ রাশিদ জানতেন এই শিশু সাধারণ নয়। চোখে এক পুরনো অদৃশ্য দাগ, যা নির্দেশ করছে অতীতে কিছু ভয়াবহ এবং গুরুত্বপূর্ণ ঘটেছে। ফাতিমা ধীরে ধীরে মাদ্রাসার কাজগুলো শিখতে শুরু করল। তবে প্রতিটি কাজের মধ্যে যেন একটি স্বতঃসিদ্ধ সতর্কতা। সে চোখে অচেনা ভাব নিয়ে সব দেখত, কিন্তু কথা বলতো খুব কম। রাত হলে সে তার কোণে বসে একলা ভাবত নদীর কথা, হাসানের মুখ, নদীতে ভেসে যাওয়া সেই অচেতন সময়, সব কিছু মিশে যেত তার স্বপ্নে। একদিন হাফিজ রাশিদ বললেন, বেটি, তোমার সাথে পরিচয় থাকা সম্ভব। তোমার চোখে অনেক কিছু লুকানো আছে। তুমি কি তোমার অতীতের কিছু স্মৃতি মনে করতে পারো? ফাতিমা প্রথমবার মুখ খুলল। আমি নদী থেকে এসেছি, জ্ঞান হারিয়েছি, আমার নাম মনে নেই। তবে হয়তো ফাতিমা। হাফিজ রাশিদ চোখে দয়া ও চিন্তার আলো দেখলেন। তিনি বললেন, যদি সত্যিই ফাতিমা হও, তবে ইনশাআল্লাহ একদিন তোমার সত্যিই খুঁজে পাবে। পরদিন মাদ্রাসায় অতিথি আসলেন, হজরত সৈয়দ রহমান সাহেব। তিনি বড় শহরের বিখ্যাত আলিম, শিশুদের শিক্ষা এবং দান বিতরণে পরিচিত। ফাতিমার দিকে তাকিয়েই তিনি স্তম্ভিত হয়ে গেলেন। এই মেয়েটির মুখ, চোখ, কণ্ঠস্বর সবকিছু আমার পরিচিত, তিনি নিজেকে বললেন। ফাতিমা অদ্ভুতভাবে তাকিয়ে রইল। হঠাৎ তার হৃদয় বলল, আমি তার কাছে যাই। সৈয়দ রহমান সাহেব তার ব্যাগ থেকে একটা পুরনো ছবি বের করলেন। ফাতিমা ধীরে ধীরে তাকালো। ছবিতে দেখা যাচ্ছে এক ছোট মেয়ে, হাতে পুতুল, পাশে মা বাবা। ফাতিমা মনে পড়ল, চেহারা, হাসি, ঘর, সেই আলো ছায়া সব কিছু যেন চেনে। হঠাৎ সে জিজ্ঞেস করল, এটা আমি কি? সৈয়দ রহমান সাহেব কাপা কণ্ঠে বললেন, হ্যাঁ বেটি, তুমি সেই মেয়ে, নাসরিন নবাব হামিদুল্লাহর কন্যা, 2 বছর আগে নদীতে ভেসে গিয়েছিলে। ফাতিমার চোখে অশ্রু ভরে গেল। মনে হলো সব ক্লান্তি, ক্ষুধা, ভয়, অপমান, হারানো সবই এক ঝলকে ধ্বংস হয়েছে। তিনি ধীরে ধীরে বললেন, তোমার জীবন নতুন শুরু করতে যাচ্ছে, কিন্তু প্রথমে আমরা তোমার রক্ষাকারীকে খুঁজব। ফাতিমা মনে করল, হ্যাঁ, হাসান জেলে, তিনি আমাকে বাঁচিয়েছিলেন। যদি তিনি না থাকতেন, হয়তো আমি বেঁচে থাকতাম না। পরের দিন সৈয়দ রহমান সাহেব ফাতিমাকে নিয়ে শহরে রওনা হলেন। নাসরিন নবাব হামিদুল্লাহর হাবেলিতে পৌঁছাতে হবে, একটি বড় আলিশান বাড়ি, যা 2 বছর আগে তার পরিবারের গর্ব ছিল। ফাতিমার হৃদয়ে দ্রুত ধড়কিছিল। নদী, সন্দুক, হাসান সবই মনে পড়ছে। সে জানত পরিবারের কাছে ফেরার এই মুহূর্তটি শুধুমাত্র তার নয়, বরং মানবতার জয়। শহরের পথে ফাতিমার সাথে সৈয়দ রহমান সাহেব এবং মাদ্রাসার অন্যান্য শিক্ষক চলছিলেন। ফাতিমা অবাক। শহরের দৃশ্য, মানুষ, বাজার সবকিছু নতুন। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ, তার চোখে একটি লক্ষ্য, যে লক্ষ্য তাকে ভেতর থেকে টেনে নিয়ে যাচ্ছিল নিজের মা বাবার দিকে। হঠাৎ একটি ছোট রাস্তার মোড়ে দেখা হলো হাসান জেলে। তিনি মাছের ঝুড়ি নিয়ে ধীরে ধীরে হাঁটছিলেন। শহরের আয়েশ, কোলাহল কোনোটিই তার দিকে প্রভাব ফেলতে পারছিল না। ফাতিমা চুপচাপ তাকিয়ে রইল। হাসান, যিনি তাকে নদী থেকে বাঁচিয়েছিলেন, তাকে মানুষ হিসাবে ফিরিয়ে এনেছিলেন। হাসান চাচা, ফাতিমার কণ্ঠে ফিসফিস।
হাসান থমকে গেল, চোখে ভয়, বিস্ময় এবং পরিত্রাণের মিশ্রিত অনুভূতি। ফাতিমা, তুমি? তিনি বললেন, চোখে জল। ফাতিমা ধীরে ধীরে এগিয়ে গেল। হাসান তাকে জড়িয়ে ধরল। তুমি বেঁচে আছো, আল্লাহর রহমতে। পরের কিছু সময়ের মধ্যে ফাতিমা নাসরিন নবাব হামিদুল্লাহর হাবেলিতে পৌঁছালো। তার মা বাবা 2 বছর ধরে তার সন্ধান করছিলেন। অবশেষে ফাতিমাকে জীবিত দেখলেন। নাসরিন নবাব হামিদুল্লাহ বললেন, আমরা সব জায়গায় খুঁজেছি, তুমি নদীতে ভেসে গেলে ভয় পেয়েছি, কিন্তু আল্লাহ তোমাকে বাঁচিয়েছেন। ফাতিমা কাঁদতে কাঁদতে বলল, হ্যাঁ, আমি বেঁচে আছি এবং আমি হাসান জেলেকে ধন্যবাদ জানাই। এই মিলনের মুহূর্তে সব রহস্য উন্মোচিত হল। নদীর সন্দুক, হারানো পরিচয়, হাসানের মানবিকতা সবই একসাথে মিলল। ফাতিমার হৃদয় শান্তি পেল, চোখে অশ্রু আর অন্তরে ধীরে ধীরে নতুন আশা জাগল। পর্বের শেষ মুহূর্তে দেখা হলো ফাতিমা তার নতুন নাম ফাতিমা নাসরিন, পরিবার এবং হাসানের সঙ্গে একসাথে। সব হারানো স্মৃতি ধীরে ধীরে ফিরে আসছে, তবে হৃদয় জানে মানবিকতা ও ধৈর্যই তাকে বাঁচিয়েছে। নাসরিন নবাব হামিদুল্লাহর হাবেলি এক সময়ের জন্য ফাতিমার জন্য স্বপ্নের মতো হয়ে উঠল। বিশাল বারান্দা, সাদা দেয়াল, ঝকঝকে জানালা সবই তাকে নতুন জীবনের প্রতীক মনে হলো। তবে ফাতিমার হৃদয় পুরোপুরি শান্ত ছিল না। 2 বছর ধরে নদীর ঢেউ, হারানো স্মৃতি, হাসানের মানবিকতা সবই তার মনে খোঁচা দিচ্ছিল। ফাতিমাকে প্রথমবার তার মা নাসরিন নবাবা কাছে ডেকে নিলেন। আমার মেয়ে, তুমি বেঁচে আছো, আল্লাহর রহমতে। ফাতিমা কাঁদতে কাঁদতে জবাব দিল, হ্যাঁ মা, আমি বেঁচে আছি, তবে হাসান চাচা আমাকে বাঁচিয়েছেন। নাসরিন নবাবের চোখে অশ্রু এনে বললেন, হ্যাঁ, আমরা শুনেছি, সে তোমার জীবনের সবচেয়ে বড় উপকারক। পরের দিন ফাতিমা তার বাবা নবাব হামিদুল্লাহর সঙ্গে দেখা করল। তার বাবা বললেন, আমরা সব কিছু হারিয়েছিলাম ভেবেছিলাম, কিন্তু আল্লাহ তোমাকে আমাদের কাছে ফিরিয়ে এনেছেন। তুমি আমাদের দোয়া, আমাদের আশা। ফাতিমার মনে হলো সব ভয়, ক্ষুধা, নিঃশব্দ রাত, সব ক্লান্তি সবই অদৃশ্য হয়ে গেছে। নতুন পরিবেশে ফাতিমা ধীরে ধীরে সামঞ্জস্য করতে শুরু করল। কিন্তু একদিন ফাতিমার মনে হলো হাসান চাচার জন্য কিছু করা দরকার। সে বলল, মা, আমরা হাসান জেলেকে খুঁজব। তিনি আমার জীবনের উপকারী, আমি তাকে ভুলতে পারবো না। নাসরিন নবাবা ও নবাব হামিদুল্লাহ বুঝলেন ফাতিমার মানবিক হৃদয় তার প্রথম শিক্ষককে কখনো ভুলবে না। শহরের পথে তারা হাসান খুঁজতে বের হলো। হাসান এখন গ্রামের ছোট নৌকায় মাছ ধরছিল, চোখে ক্লান্তি, শরীরে বয়সের ছাপ। ফাতিমা দৌড়ে তার কাছে পৌঁছালো। হাসান চাচা, আমি ফাতিমা। হাসান চুপচাপ তাকিয়ে রইল। তার চোখে বিস্ময়, অবিশ্বাস এবং পরে গভীর আনন্দ। ফাতিমা, তুমি বেঁচে আছো? তিনি বললেন, চোখে জল। ফাতিমা জবাব দিল, হ্যাঁ চাচা, তুমি আমাকে বাঁচিয়েছ, তুমি আমার জীবন ফিরিয়ে এনেছ। এই মিলনের পর ফাতিমা শহরের জীবনে নতুন দিশা পেল। নাসরিন নবাবা তাকে দেখলেন শিশুর মতো ভয়, কিন্তু হৃদয়ে অদ্ভুত দৃঢ়তা। ফাতিমা বুঝতে পারল এই পৃথিবীতে মানবিকতার শক্তি কখনো হারায় না। কিন্তু শহরের নতুন জীবন মানে শুধু আনন্দ নয়। ফাতিমা দেখল অনেকেই এই ঘটনার জন্য কৌতূহল প্রকাশ করছে। কেউ বলছে নদী থেকে মেয়েটি বাঁচানো হাসানের সাহস, কেউ বলছে নবাবের কন্যা 2 বছর পরে ফিরে এসেছে। ফাতিমা বুঝতে পারল এখন তার দায়িত্ব আছে মানবিকতা ছাড়া কখনো কাউকে অবহেলা না করা। সে হাসানকে নিয়ে শহরের আশেপাশে ঘুরত। নদী, ছোট ঘর, বাজার সবই তার স্মৃতির অংশ। ফাতিমা শিখল ভয়, ক্লান্তি, ক্ষুধা সবই কাটিয়ে ওঠা যায় যদি হৃদয়ে মানবিকতার আলো থাকে। একদিন নবাব হামিদুল্লাহ বললেন, ফাতিমা, তুমি আমাদের সাথে থাকো, তবে তোমার শিক্ষা, মানসিক উন্নতি সবই গুরুত্বপূর্ণ। তুমি নতুন জীবনের পথে চলবে। ফাতিমা কাঁদতে কাঁদতে বলল, হ্যাঁ বাবা, আমি সব ভুলে গেছি, তবে আমি কখনো হাসানকে ভুলব না। তিনি আমার জীবনের শিক্ষা। হাসানও তার জীবনের শেষ সময়ে শান্তি পেল। নদীর জাল আর কেরোসিন বাতি এখন তার স্মৃতিতে রইল।
ফাতিমা তার সাহায্যকারী এবং তার মানবিকতার জীবন্ত প্রমাণ। ফাতিমা বুঝতে পারল, হারানো স্মৃতি, নদীর রহস্য, হারানো পরিবার সবই মিলেছে, তবে মানবিকতা, ধৈর্য এবং ভালোবাসা ছাড়া কিছুই স্থায়ী নয়। তার চোখে নতুন দীপ্তি, হৃদয়ে নতুন আশা। সে জানত তার জীবন এখন থেকে অন্যরকম হবে। নূরপুর শহরের হাবেলি আলোকিত। সূর্য ঠিক নদীর ওপারে ওঠার আগে মৃদু রোদ ছড়িয়েছিল, যা ফাতিমার চোখে নতুন জীবনের আশার প্রতীক হয়ে উঠল। ফাতিমা জানত তার যাত্রা শেষ নয়, কিন্তু সব রহস্যের সমাধান কাছাকাছি। ফাতিমা তার বাবা মার সঙ্গে ঘরে বসে গল্প করছিল। নবাব হামিদুল্লাহ বললেন, আমরা সব জায়গায় তোমার সন্ধান করেছি, তবে হাসান জেলে আমাদের কাছে পৌঁছেছে না। সে তোমার জীবনের সেরা রক্ষাকর্তা। তুমি কি তাকে খুঁজতে চাও? ফাতিমার চোখে আনন্দের অশ্রু ঝরে এলো। হ্যাঁ বাবা, সে আমার জীবনের চিহ্ন। আমি তাকে ধন্যবাদ জানাতে চাই। ফাতিমা এবং তার বাবা মা গ্রামের দিকে রওনা দিলেন। নদীর কোল, ছোট ঘর, হালকা বাতি সবই ফাতিমার মনে জীবনের প্রথম ছায়া ফিরিয়ে আনছিল। হাসান এখনও নদীতে মাছ ধরছিল। সে ভেবেছিল ফাতিমা হয়তো এখন নতুন জীবনে গেছে, কিন্তু তার হৃদয় জানত এই মেয়েটি তার জীবনের অংশ। ফাতিমা নদীর ধারে পৌঁছল। সে ধীরে ধীরে হাসানের দিকে এগোল। চাচা, আমি ফিরে এসেছি। হাসান চুপচাপ তাকিয়ে রইল। চোখে বিস্ময়, আনন্দ, অবিশ্বাস সব মিলিত। ফাতিমা, তুমি বেঁচে আছো আল্লাহর রহমতে? ফাতিমা হাসি দিয়ে বলল, হ্যাঁ চাচা, তুমি আমাকে বাঁচিয়েছ, আমি কখনো ভুলব না। হাসান শুধু মাথা নেড়ে বললেন, আমি শুধু মানবতার কাজ করেছি, তবে তুমি বেঁচে আছো এটাই আমার পুরস্কার। নাসরিন নবাবা ও নবাব হামিদুল্লাহ নদীর ধারে উপস্থিত হলেন। ফাতিমা তাদের কাছে ছুটে গেল। তিনি তার মা বাবার কোলে মাথা ঠেকালেন। মা, বাবা, আমি বেঁচে আছি, আমি ফিরে এসেছি। নাসরিন নবাবা কাঁদতে কাঁদতে বললেন, আমাদের মেয়ে, আল্লাহ তোমাকে আমাদের কাছে ফিরিয়ে এনেছেন। নদীর পাশে দাঁড়িয়ে হাসান বললেন, ফাতিমা, জীবনের সবচেয়ে বড় শিক্ষা হলো মানবতার আলো কখনো নিভে যায় না। ধৈর্য, ভালোবাসা আর মানবিকতা, এই তিনটির মধ্যে সব রহস্যের সমাধান আছে। ফাতিমা মাথা নাড়ল। আমি শিখেছি চাচা, আমি সব কিছু শিখেছি। পরের দিন ফাতিমা শহরের স্কুলে ভর্তি হল। হাসান তার ছোট নৌকা ধরে নদীতে মাছ ধরতে ফিরে গেল, কিন্তু তার হৃদয় শান্ত। ফাতিমার নতুন জীবন শুরু হলো, পরিবার, শিক্ষা এবং স্বপ্ন। কিন্তু সে জানত নদী, ঝোপঝাড়, হারানো পরিচয় এবং হাসানের মানবিকতা সবই তার জীবনের অংশ। নদী এখন শুধু নদী নয়, এটি ফাতিমার জীবনের প্রতীক, যেখানে সে হারিয়েছিল, ভুগেছিল, কিন্তু ফিরে পেয়েছিল পরিচয়, পরিবার এবং শান্তি। ফাতিমা যখন তার ঘরে ফিরে গেল, তার চোখে হাসি, হৃদয়ে শান্তি। সেই রাত ফাতিমা জানত সব রহস্য সমাধান হয়েছে। নদীর ঢেউ, হারানো পরিচয়, হাসানের ভালোবাসা সব মিলিত হয়েছে। ফাতিমার জীবনের পথ আবার আলোকিত। শেষ মুহূর্তে ফাতিমা নদীর ধারে দাঁড়িয়ে বলল, আমি হারিয়েছিলাম, তবে ফিরে পেয়েছি। আমি জানি ভয়, ক্ষুধা, হারানো সবই কাটিয়ে ওঠা যায়। শুধু ধৈর্য, ভালোবাসা আর মানবিকতার শক্তি থাকতে হবে। হাসান পাশে দাঁড়ালেন। তারা একসঙ্গে নদীর ধারে হাঁটতে লাগল। নদী নীরব, বাতাস শান্ত, আকাশ হালকা। সব কিছু যেন বলছিল সব রহস্য সমাধান হয়েছে, শান্তি এসেছে।